আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করুন তো। একজন মানুষ যে কিন্তু মোটেও অলস নয়, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করছে, অফিসে সবার আগে পৌঁছচ্ছে, হয়তো বাড়তি কাজও করছে। হুম। কিন্তু ৫ বছর ১০ বছর পরেও সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে যে সে আর্থিকভাবে ঠিক ঠিক একই জায়গায় আটকে আছে। একই জায়গায়। হ্যাঁ, একই মাস শেষের চিন্তা, একই হতাশা, আর তার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি তো আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি, তাহলে ভুলটা কোথায় হচ্ছে? আর এই প্রশ্নটাই কিন্তু লক্ষ লক্ষ মানুষের মনের কথা। আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব। আমাদের হাতে থাকা সোর্সগুলো একটা খুব ইন্টারেস্টিং দিকে আঙুল তুলছে। কীরকম? তারা বলছে সমস্যাটা আমাদের পরিশ্রম বা ইচ্ছার অভাবে নয়, সমস্যাটা লুকিয়ে আছে কিছু অদৃশ্য অভ্যাসের চক্রে, যা আমাদের অজান্তেই পেছনের দিকে টেনে ধরে রেখেছে। আমরা আজকে সেই চক্রটাকেই ভাঙার চেষ্টা করব। প্রথমে লক্ষণগুলো দেখব, তারপর রোগের আসল কারণটা খুঁজে বের করব। দারুণ! তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে পরিচিত ধারণাটা দিয়ে, যেটা প্রায় সবার মধ্যেই কাজ করে। আচ্ছা। আমার আয় যদি আর ১০০০ টাকা বেশি হতো, তাহলেই সব সমস্যা মিটে যেত। এই বিশ্বাসটা আমাদের মধ্যে এতটাই গেঁথে গেছে যে আমরা আরও বেশি আয়ের জন্য ওভারটাইম করি, সাইড হাসেল খুঁজি। অনলাইনে নতুন স্কিল শেখার কোর্স কিনে রাখি। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বদলায় না। এখানকার লেখাগুলো বলছে এর কারণ হলো আমরা সমস্যার সমাধানটা ভুল জায়গায় খুঁজছি। একদম। আর এই ভ্রামটা আরও শক্তিশালী হয় কারণ আমাদের সমাজ সাফল্যকে আয়ের অঙ্ক দিয়ে মাপে, জমানো সম্পদ দিয়ে নয়। ফলে মানুষ আয় বাড়ানোর দিকেই পুরো মনোযোগ দেয়। রাইট। কিন্তু আমাদের সোর্সগুলো বলছে মূল সমস্যাটা কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে তা নয়, বরং টাকাটা কোন অদৃশ্য পথে বেরিয়ে যাচ্ছে সেই প্যাটার্নটাই আসল। ও আচ্ছা। আয় বাড়ার সাথে সাথে যদি খরচের স্রোতটাও আরও বেড়ে যায়, তাহলে তো আপনি সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকলেন, তাই না? এই ভাবনাটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রে নিয়ে আসছে, আমাদের দৈনন্দিন অভ্যাস। আর এই অভ্যাসগুলোকে বোঝার জন্য আমাদের সোর্সগুলোতে একটা অসাধারণ উদাহরণ দেয়া আছে। চলুন ২৭ বছরের রাহুলের সাথে পরিচিত হওয়া যাক। আচ্ছা। রাহুলের স্যালারি বেশ ভালো, এমন নয় যে তার নুন আনতে পান্তা ফোরোয়। সে প্রতি মাসেই ভাবে এই মাস থেকে আমি টাকা জমাবই। কিন্তু সারাদিন অফিসের চাপ, বসের বকা আর ট্রাফিকের ক্লান্তি নিয়ে বাড়ি ফেরার পর তার মনে হয় আমি একটা ভালো কিছুর যোগ্য, আমার একটা ট্রিট দরকার। একদম। আর সেই ট্রিট কখনো একটা দামি বার্গার, কখনো অনলাইন থেকে অর্ডার করা একটা গ্যাজেট, বা বন্ধুদের সাথে হঠাৎ করে করা একটা বড় খরচের প্ল্যান। আলাদা করে দেখলে এই খরচগুলো হয়তো কিছুই না, কিন্তু মাস শেষে এই ছোট ছোট ট্রিটগুলোই জমে ১৫-২০ হাজার টাকার একটা বড় ধাক্কা দেয়। আর তখন রাহুল নিজেকে সান্ত্বনা দেয়, আরে বাঁচার জন্যই তো রোজগার করছি। আমাদের সোর্সগুলো বলছে এই একটি কথাই রাহুলের আর্থিক স্বাধীনতাকে ১০ বছর পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রাহুলের এই ছোট ছোট ট্রিট দেওয়ার ক্রমণতাটাই আসলে আমাদের প্রথম অভ্যাসের দিকে আঙুল তুলছে। আমাদের সোর্স এটাকে বলছে ইমোশনাল স্পেন্ডিং বা আবেগতাড়িত খরচ। ব্যাপারটা কি একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। এটা খুব সূক্ষ্ম একটা ফাঁদ। যখন আমাদের মন খারাপ থাকে, স্ট্রেস হয় বা একঘেয়ে লাগে, তখন আমাদের মস্তিষ্ক একটা সহজ সমাধান খোঁজে, একটা ডোপামিন হ্রাস। একটা ভালো লাগার অনুভূতি। হ্যাঁ, আর কেনাকাটা করাটা ডোপামিন পাওয়ার সবচেয়ে সহজ উপায়গুলোর একটা। মজার ব্যাপার হলো আমরা তখন আসলে কোনো জিনিস কিনি না, আমরা একটা অনুভূতি কিনি, ১০ মিনিটের জন্য ভালো লাগার অনুভূতি। কিন্তু সেটা তো বেশিক্ষণ থাকে না। একদমই না। মস্তিষ্ক আমাদের বলে তুমি এটা ডিজার্ভ করো, কিন্তু আসলে সে দীর্ঘমেয়াদী লক্ষ্যের বিনিময়ে আপনাকে তাৎক্ষণিক আরাম দিচ্ছে। অনুভূতিটা মিলিয়ে যায়, কিন্তু টাকার ধাক্কাটা থেকে যায়। এই তাৎক্ষণিক আরাম পাওয়ার ইচ্ছেটা তো আজকাল আরও বেড়ে গেছে, তাই না? যা আমাদের দ্বিতীয় অভ্যাসের দিকে নিয়ে যায়, সবকিছু সঙ্গে সঙ্গে পাওয়ার নেশা বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এখন তো আর অপেক্ষা করার কোনো দরকারই নেই। ফোনটা আজই চাই, ইএমআই আছে, দামি ঘড়িটা এখনই পড়তে ইচ্ছা করছে। বাই নাও পে লিটারের অপশন তো এক ক্লিকেই হাজির। আর এখানে সম্পদ তৈরির মূল সূত্রের সাথে আমাদের সংঘাত লাগছে। এই লেখাগুলোতে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, সম্পদ তৈরি হয় বিলম্বিত পরিতৃপ্তি বা ডিলেড গ্র্যাটিফিকেশন থেকে। অপেক্ষা করার ক্ষমতা থেকে। ঠিক। অর্থাৎ আজকের ছোট ইচ্ছাকে ভবিষ্যতের বড় লক্ষ্যের জন্য ত্যাগ করার ক্ষমতা থেকে।
যখন বর্তমানের একটা শখ ভবিষ্যতের নিরাপত্তার চেয়ে বড় হয়ে যায় তখন ভবিষ্যৎ প্রতিদিন একটু একটু করে হারতে শুরু করে। তার মানে মস্তিষ্ক অপেক্ষা করতে ভুলে যাচ্ছে। হ্যাঁ, এই অভ্যাসটা আমাদের মস্তিষ্ককে এমনভাবে ট্রেনিং দেয় যে অপেক্ষা করাটা একটা শাস্তির মতো মনে হয়, আর যে অপেক্ষা করতে পারে না সে কখনো সম্পদ তৈরি করতে পারে না। আচ্ছা, এবার একটা অন্য পরিস্থিতি ভাবা যাক। ধরুন রাহুলের প্রমোশন হলো আর তার স্যালারি 20,000 টাকা বেড়ে গেল। এবার তো তার সব সমস্যা মিটে যাওয়ার কথা, তাই না? আপাত দৃষ্টিতে তো তাই মনে হয়। এটাই কি আপনারা লাইফস্টাইল ইনফ্লেশন বলছেন? ঠিক ধরেছেন, আর এটাই তৃতীয় এবং সবচেয়ে সাধারণ অভ্যাস। স্যালারি বাড়ার সাথে সাথে আমাদের জীবনযাত্রার মানও বাড়িয়ে ফেলার প্রবণতা। খরচটাও বেড়ে যায়। হ্যাঁ, মাইনে 20,000 বাড়লে আমাদের খরচও 15-20,000 বেড়ে যায়। সাধারণ রেস্তোরাঁর বদলে দামি রেস্তোরাঁ, সাধারণ ফোনের বদলে লেটেস্ট মডেল। আমরা নিজেদের বলি আমি এখন এটা অ্যাফোর্ড করতে পারি। কিন্তু লেখকরা এখানে একটা শক্তিশালী ধারণা সামনে আনছেন। সম্পদ মানে আপনার আয় নয়, সম্পদ হলো আপনার আয় এবং ব্যয়ের মাঝখানের ফাঁক বা গ্যাপ। আয় আর ব্যয়ের মাঝখানের গ্যাপ? একদম। লাইফস্টাইল ইনফ্লেশন এই গ্যাপটাকে একটুও বাড়তে দেয় না। এটা আসলে নিজের ভবিষ্যতের পকেট থেকে চুরি করার মতো। আর অনেক সময় এই খরচটা তো আমরা নিজের জন্য করিও না, আমরা করি অন্যকে দেখানোর জন্য, যা আমাদের চতুর্থ অভ্যাসের দিকে নিয়ে আসে, তুলনার ফাঁদ বা দ্য কম্প্যারিজন ট্র্যাপ। ঠিক। আমরা ইনস্টাগ্রাম খুললেই দেখি পরিচিত কেউ ইউরোপে ছুটি কাটাচ্ছে, কোনো বন্ধু নতুন গাড়ি কিনেছে, আর নিজের অজান্তেই মনে একটা হীনমন্যতা কাজ করে, আমার জীবনে কি আছে। এখানকার লেখাগুলো এই বিষয়টাকে শুধু খরচ হিসেবে দেখছে না, বরং এটাকে একটা গভীর মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করছে, নিরাপত্তাহীনতা। নিরাপত্তাহীনতা। হ্যাঁ, আর এই নিরাপত্তাহীনতার গর্ত টাকা দিয়ে ভরার চেষ্টা করলে সেটা আরও বড় হতে থাকে। একটা বিখ্যাত উক্তি আছে, আমরা এমন জিনিস কিনি যা আমাদের দরকার নেই, এমন টাকা দিয়ে যা আমাদের নেই, শুধু এমন মানুষদের প্রভাবিত করার জন্য যাদের কাছে আমাদের কোনো গুরুত্বই নেই। এটা একটা অন্তহীন দৌড়, যার কোনো ফিনিশিং লাইন নেই। একদম। এই 4টি অভ্যাসের কথা জানার পর আমাদের মনে হতেই পারে যে হ্যাঁ, আমি জানি কি করতে হবে, কিন্তু তারপরেও আমরা কেন শুরু করতে পারি না? কেন আমরা নিজেদের বলি পরের মাস থেকে পাক্কা? আর এটাই আমাদের পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক অভ্যাসের দিকে নিয়ে আসে, পরে শুরু করব সিনড্রোম। এর পেছনের কারণটা কি? এর পেছনের মনস্তত্ত্বটা খুব ইন্টারেস্টিং। যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ, যেমন ধরুন বাজেট করা বা বিনিয়োগ শুরু করা, পিছিয়ে দিই, তখন আমরা আমাদের মস্তিষ্ককে একটা সিগন্যাল পাঠাই যে এই কাজটা অতটা জরুরি নয়। ও, ফলে পরের বার সেই কাজটা এড়িয়ে যাওয়া আরও সহজ হয়ে যায়। আমাদের সোর্সগুলো এটিকে শুধু প্রোক্রাস্টিনেশন বলছে না, তারা এর নাম দিয়েছে ধীরগতির আত্মধ্বংস বা স্লো সেলফ স্যাবোটাজ। ধীরগতির আত্মধ্বংস। হ্যাঁ, কারণ এই পরে আসলে কখনোই আসে না, আর অজান্তেই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় হাত থেকে বেরিয়ে যায়। এই পর্যন্ত শুনে তো মনে হচ্ছে সমাধানটা বেশ সোজা। এই 5টি অভ্যাস বদলে ফেললেই হবে। কিন্তু আমাদের সোর্সগুলো বলছে এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। ঠিক। এগুলোকে সমাধান ভাবাটা অনেকটা জ্বরের কারণ না খুঁজে শুধু প্যারাসিটামল খাওয়ার মতো। আসল সমস্যাটা সম্পূর্ণ অন্য জায়গায়। একদম ঠিক বলেছেন। চেষ্টা করে এই অভ্যাসগুলো বদলানোটা খুব কঠিন, কারণ এগুলো রোগের লক্ষণ, আসল রোগ নয়। আসল রোগটা আরও অনেক গভীরে, আমাদের বিশ্বাসের মধ্যে লুকিয়ে আছে। বিশ্বাসের মধ্যে? হ্যাঁ, আসল সমস্যাটা হলো আমাদের পরিচয় বা আইডেন্টিটি। আমাদের অনেকের মনের গভীরে একটা বিশ্বাস গেঁথে আছে, টাকা তো হাতে রাখার জিনিস নয়, এটা আসবে আর যাবে, বা এত হিসেব করে কি হবে, জীবন একটাই। এই কথাগুলো তো খুব শোনা যায়। হ্যাঁ, আর ধীরে ধীরে এই বিশ্বাসগুলোই আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়। আমরা নিজেদের একজন খরচকারী বা স্পেন্ডার হিসেবে দেখতে শুরু করি, সম্পদ সৃষ্টিকারী বা ওয়েলথ বিল্ডার হিসেবে নয়। তার মানে রাহুলের আসল সমস্যাটা ওই বার্গারটা কেনা নয়। আসল সমস্যা হলো সে নিজেকে এমন একজন হিসেবে দেখে যে সারাদিনের খাটুনির পর একটা ট্রিট ডিজার্ভ করে। ঠিক। তার খরচকারী পরিচয়টাই তাকে দিয়ে ওই বার্গারটা কেনাচ্ছে। তাহলে সমাধানটা হলো একটা নতুন পরিচয় গ্রহণ করা। একদম। সমাধানটা ইচ্ছাশক্তি দিয়ে জোর করে অভ্যাস বদলানো নয়, সমাধানটা হলো নিজের পরিচয়কেই বদলে ফেলা। যখন একজন নিজেকে খরচকারীর বদলে একজন সম্পদ সৃষ্টিকারী হিসেবে দেখতে শুরু করে, তখন তার কাছে সিদ্ধান্তগুলো আপনা আপনি সহজ হয়ে যায়। কিভাবে?
তখন তার কাছে আবেগতাড়িত খরচকে দুর্বলতা মনে হয়, কারণ একজন সম্পদ সৃষ্টিকারী আবেগের বশে সিদ্ধান্ত নেয় না। তাৎক্ষণিক তৃপ্তিকে একটা ফাঁদ বলে মনে হয়, কারণ সে জানে আসল পুরস্কার অপেক্ষা করার পরে পাওয়া যায়। আর অন্যের সাথে তুলনা করাটা? আর অন্যের সাথে তুলনাকে মনোযোগ নষ্টকারী বলে মনে হয়, কারণ সে নিজের পথে দৌড়াচ্ছে, অন্যের পথে নয়। সে আর তার পুরনো সংস্করণ থাকে না। আর এই পরিচয়ের পরিবর্তনটা তো শুধু টাকার ক্ষেত্রেই থেমে থাকে না, তাই না? এর প্রভাব তো জীবনের অন্যান্য ক্ষেত্রেও পড়ার কথা। অবশ্যই, এটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। যখন আপনার পরিচয় বদলে যায়, তখন আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও বদলে যায়। যেমন? চাকরির প্রস্তাব এলে আপনি শুধু বেতন দেখবেন না, আপনি বিকাশের সুযোগ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনাও খুঁজবেন। আপনি তখন সময়ের মূল্য বুঝতে শুরু করবেন। 3 ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করাকে আপনার সময়ের অপচয় মনে হবে। আর সেই সময়ে নতুন কিছু শেখাকে ভবিষ্যতের জন্য একটি স্মার্ট বিনিয়োগ বলে মনে হবে। ঠিক তাই। আত্মসম্মানের ক্ষেত্রেও তো একটা বড় পরিবর্তন আসে। আমার ভাগ্যটাই খারাপ বা আমার দ্বারা হবে না, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে আমি এখনও শিখছি এবং এগোচ্ছি বা আই এম স্টিল বিল্ডিং, এই মানসিকতা তৈরি হয়। একদম। ছোট ছোট জয়গুলোকে উদযাপন করা হয় এবং ব্যর্থতাগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখা হয়। এবং আত্মবিশ্বাস। আমাদের সোর্সগুলো একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে। যখন একজন জানে যে তার একটা জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড আছে, তখন তার কথা বলার ধরন বদলে যায়। এটা ঠিক। চাকরির ইন্টারভিউতে তার মধ্যে কোনো মরিয়া ভাব থাকে না। বসের সাথে কথা বলার সময় তার শির দ্বারা সোজা থাকে, কারণ তার পেছনে একটা আর্থিক নিরাপত্তা আছে, যেটা সে নিজেই তৈরি করেছে। এটাকে মোটিভেশন না বলে অ্যালাইনমেন্ট বা সামঞ্জস্য বলা হচ্ছে। অ্যালাইনমেন্ট। হ্যাঁ, যখন আপনার কাজ, আপনার পরিচয় এবং আপনার লক্ষ্য একই সরলরেখায় থাকে, তখন শক্তিটা ভেতর থেকেই আসে। কিন্তু পরিচয় বদলানোর এই ধারণাটা শুনতে খুব শক্তিশালী লাগলেও বাস্তবে এটা ভরে রাখা তো বেশ কঠিন, বিশেষ করে যখন আমাদের চারপাশের পুরো পৃথিবীটাই আমাদের খরচ করার জন্য উৎসাহিত করছে। আর এটাই হলো এই আলোচনার চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সোর্সগুলো সতর্ক করছে যে শুধু পরিচয় বদলানোর চিন্তা করলেই হয়তো 2-3 সপ্তাহের বেশি টেকা যাবে না। কেন? কারণ আমাদের ইচ্ছাশক্তি সীমিত। কিন্তু একটা জিনিস আছে যা 24 ঘন্টা কাজ করে, আর তা হলো আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট। একটু বুঝিয়ে বলবেন? আপনার ফোন, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, অনলাইন শপিং অ্যাপের সেল অ্যালার্ট, এমনকি আপনার বন্ধুদের জীবনযাত্রা, এই সব কিছু মিলিয়েই আপনার পরিবেশ। আর এই পরিবেশটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি একজন খরচকারী হয়েই থাকেন। ইচ্ছা শক্তি দিয়ে কতক্ষণ লড়াই করা যায়? ঠিক। তাই নতুন পরিচয়কে টিকিয়ে রাখার একমাত্র উপায় হল নিজের পরিবেশকে পরিবর্তন করা, যাতে তা আপনার নতুন পরিচয়ের পক্ষে কাজ করে। তাহলে এর জন্য কিছু বাস্তবসম্মত পদক্ষেপ কি হতে পারে? লেখকরা কিছু খুব সহজ কিন্তু কার্যকরী পথের কথা বলেছেন। যেমন সোশ্যাল মিডিয়ায় যে পেজগুলো শুধু বিলাসবহুল জীবনযাত্রা দেখিয়ে আপনার মনে হীনমন্যতা তৈরি করে, সেগুলোকে আনফলো করে দিন। এটা খুব জরুরি। ফোনের শপিং অ্যাপগুলো ডিলিট করে দিন বা অন্তত এমন ফোল্ডারে রাখুন যা সহজে চোখে পড়ে না। আর সবচেয়ে জরুরি, এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনাকে আর্থিক দিক থেকে সচেতন হতে উৎসাহিত করে, নিরুৎসাহিত নয়। পরিবেশটাই বদলে ফেলা। একদম। যখন আপনার পরিবেশ আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আর ইচ্ছাশক্তির উপর নির্ভর করতে হয় না। এটা আপনার স্বাভাবিক আচরণে পরিণত হয়। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, আমরা শুরু করেছিলাম একটা অনুভূতি দিয়ে যে কঠোর পরিশ্রম সত্ত্বেও আর্থিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। সেখান থেকে আমরা দেখলাম সমস্যাটা আয়ে নয়, বরং 5টি নীরব শত্রু বা অভ্যাসে লুকিয়ে আছে। কিন্তু তারপর আমরা আরও গভীরে গিয়ে বুঝলাম এই অভ্যাসগুলো আসল রোগ নয়, এগুলো রোগের লক্ষণ মাত্র। ঠিক। আসল রোগটা হলো আমাদের খরচকারী পরিচয়, যা আমাদের বিশ্বাসের গভীরে লুকিয়ে আছে। আর তার সমাধান হলো নিজেকে একজন সম্পদ সৃষ্টিকারী হিসেবে নতুন করেছে না। আর সবশেষে, আর এই নতুন পরিচয়কে বাস্তবে রূপ দেওয়ার জন্য এবং টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জরুরি হলো নিজের পরিবেশকে সচেতনভাবে পরিবর্তন করা। আমাদের সোর্সগুলো শেষে একটাই প্রশ্ন রেখেছে। কি সেই প্রশ্ন? এখন যেহেতু আপনি এই পুরো প্যাটার্নটা সম্পর্কে জানেন,
আপনি এই সচেতনতা নিয়ে কি করবেন? আপনি কি আবার পুরনো চক্রে ফিরে যাবেন, নাকি একটা নতুন সিদ্ধান্ত নেবেন? পছন্দটা সম্পূর্ণ আপনার। আর আজকের আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটি শেষ ভাবনা রেখে যেতে চাই। আমাদের উৎস আর্থিক সম্পদ তৈরির কথা বলেছে, কিন্তু এই পরিচয় পরিবর্তন এবং পরিবেশ পরিবর্তনের কাঠামোটি কি জীবনের অন্যান্য চক্র ভাঙার ক্ষেত্রেও একইভাবে কাজ করতে পারে? খুব ভালো একটা প্রশ্ন। যেমন ধরুন, স্বাস্থ্যকর জীবনযাপন, সম্পর্ক ভালো রাখা বা নতুন কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রে। জীবনের আর কোন কোন ক্ষেত্রে আমাদের খরচকারী পরিচয় আমাদের অজান্তেই আটকে রাখছে? এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।